আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সপ্তাহের প্রথম কার্যদিবসের সমাপ্তি হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে এবং লেনদেন যদিও বেশ ভালোই রয়েছে, সেই জায়গা থেকে লেনদেনের পরিমাণ 1100 কোটি টাকার উপরে ছাড়িয়েছে। আমরা একটু দেখে নিব সূচকের অবস্থান এবং টার্নওভার কেমন ছিল আজকে দিনের শেষ ভাগের অবস্থান। আমরা যদি একটু দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে 23 পয়েন্ট কমেছে ডিএসসি প্রধান সূচক, 5859 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি ছিল। এই জায়গাটাতে আমরা আজকে দেখেছি যে তবে একটা বিষয় যে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার বেশ ভালো ছিল এবং এই সেক্টরটির সবচেয়ে বেশি লেনদেনও হয়েছে। আপনারা দেখছেন যে 242টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা 106টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 42টি। টার্নওভার যদি বলি, যেটা বলছিলাম যে 1100 কোটি টাকার উপরে আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, 1130 কোটি 76 লাখ টাকা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ আহসানুল্লাহর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। জি, মার্কেট নিয়ে আজকে আপনার বক্তব্য কি? আজকে কেমন ছিল সারাদিন? সকালবেলাটা মার্কেটটা ভালো ছিল, নিঃসন্দেহে এটা পজিটিভ মুডে ছিল, পজিটিভ ট্রেন্ড ছিল। কিন্তু যত বেলা গড়াইতে ছিল, অর্থাৎ টার্নওভার ট্রেড ভলিউমের যখন সময় পার হইতেছিল, তখন আস্তে আস্তে মার্কেটটা নেগেটিভ মুডে টার্ন নিল এবং শেষ পর্যন্ত দেখলাম যে আমরা ঠিক একটার পরেই মার্কেটটা নেগেটিভ হয়ে গেল। লাস্টে আপনি নিজে বলেছেন 23 পয়েন্ট নেগেটিভ হয়ে মার্কেটটা ক্লোজ হলো। কিন্তু একটা সংখ্যার বিষয় হলো, এটা আমরা যেটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলি, সেটা হলো যদি কখনো মার্কেটে ইন্ডেক্স নেগেটিভ হয় আর নেগেটিভের সংখ্যা অর্থাৎ ডিক্লাইনের সংখ্যা যদি বেশি থাকে, সে অবস্থা যদি টার্নওভার বেশি হয়, তার মানে এটা ইন্ডিকেশন দিচ্ছে মার্কেটে সেল প্রেসার আছে। তার মানে এই সেল প্রেসারটা বেশি হওয়ার কারণ কি ছিল? সেল প্রেসার বেশি হওয়ার অনেকগুলো কারণ এখানে ইনভলভ। আমি যদি বলি, একটা কারণ হলো মানুষের, যদি সব কথার শেষ কথা হলো মানুষের আস্থার সংকটটা এখানে বড় কারণ। আর আরেকটা হলো আমাদের ইন্টারনাল জিও পলিটিক্যাল ইস্যু আছে, ইন্টারনাল পলিটিক্যাল ইস্যু আছে, ইরান ইউএসের ইস্যু আছে। পাশাপাশি আমি যদি বলি, আমাদের ওভারঅল ইকোনমির যে জ্বালানি তেলের যে সংকট, এটার কারণে হয়তো বিভিন্ন ফ্যাক্টরির উপর যেরকম তারা পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছে না, সেই কারণে হয়তো অনেকের ধারণা যে আমি যদি এখন আমার শেয়ারটা বিক্রি করি, তাহলে হয়তো আমি 2 টাকা বা 1 টাকা লাভে পেলে এটা আমার জন্য এখন লাভজনক হবে। বা আবার কেউ কেউ মনে করে যদি আমি একবারও বিক্রি করি, তাহলে আমার ক্যাপিটালটা ফেরত আসবে। অর্থাৎ দিনের শেষে যে কথাটা, সেটা হলো আস্থাটা তারা পাচ্ছে না। আস্থাটা না পাওয়ার কারণে আসলে এখানে সেল প্রেশারটা বেশি আসতেছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা বলি, পলিসিগত যে সাপোর্ট, অর্থাৎ আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলে যে সংশোধিত যে ধারাগুলোর গত কমিশন মিটিংয়ে অনুমোদিত হয়েছে, যেটা হয়তো এই সপ্তাহে আমরা আশা করতেছি গেজেট আকারে প্রকাশিত হবে, সেইটা মার্কেট ফ্রেন্ডলি আমরা যতটুকু শুনেছি বা পত্রিকায় যেটা জেনেছি, সেটা মার্কেট ফ্রেন্ডলি হবে। কিন্তু কমিশন তো ডেফিনেটলি চেষ্টা করতেছে মার্কেটটাকে পার্টিসিপেটরি এবং অ্যাক্টিভ ইনভলভমেন্ট যাতে হয়, সেই জন্য মার্জিন পলিসি থেকে শুরু করে সব যেখানে যেখানে যে বাধা, সেগুলা অতিক্রম করে সহজীকরণ করে মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্যই সেই রকমই তারা সংশোধনী এনেছেন। কিন্তু এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে আপনি যে কথাটা বলছিলেন যে আস্থার সংকট, এই জায়গাটাতে যদি একটু বলি যে এরই মধ্যে কিন্তু বিএসইসি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সূচকের অবস্থান কিন্তু বেশ কিছুদিন ধরেই, এই যে কমিশন দায়িত্ব নেওয়ার পরে সূচকের অবস্থানও কিন্তু এটা বেড়েছে এবং টার্নওভার যদি বলেন, সেই জায়গা থেকে টার্নওভারের পরিমাণও কিন্তু আমরা সপ্তাহান্তে একটা ভালো একটা টার্নওভার দেখি, যে গড় লেনদেন যেটা, সেখানে একটু ভালো একটা অবস্থান দেখি এবং বিএসসিসি বলেন সেখানে বেশ কিছু ভালো উদ্যোগও নিয়েছেন। এবং আপনি যেটা বলছিলেন যে মার্জিন লোন বিধিমালা ইস্যুটা যেটা বলছিলেন এবং বিভিন্ন পত্রপত্রিকার বরাতে বলছিলেন যে সেটা আসলে মার্কেটের ট্রেন্ড অনুযায়ী এবং বিনিয়োগকারীদের স্বার্থেই হয়তো সেটা করা হয়েছে, যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তারপরে যে আস্থার সংকটটা বলছেন, এটা কেন?
আস্থার সংকট যেটা বললাম, একটা একটা গ্রুপ সেগমেন্টে তো মার্কেটে অনেক সেগমেন্ট ইনভলভমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল লেভেলে আছে, ইনস্টিটিউশনাল লেভেলে আছে। ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা আছে বিগ ইনভেস্টমেন্ট যারা করে, বিগ প্লেয়ার বলি বা যা বলি, তারা কেউ কেউ শঙ্কা করতেছে যে গ্যাজেট নোটিফিকেশনটা হলে তারা হয়তো মার্কেটে তাদের ইনভলভমেন্টটা বাড়াবে। জি। এই কারণে একটা সেগমেন্ট এখন সাইড লাইনে আছে। আর রাস্তার সংকটের আরেকটা যেটা কারণ, সেটা হলো ওভারঅল যেটা বললাম, দেশের বিশেষ করে জ্বালানি সংকটের কারণে যে ওভারঅল ইন্ডাস্ট্রি সেক্টরের যে এফেক্ট, সেই ইন্ডাস্ট্রিগুলোর থেকে ভবিষ্যতে যে রিটার্ন আসবে, আমরা তো দেখি যে ডিভিডেন্ড বলেন, একটা কোম্পানির বছর আনতে তারা ডিক্লেয়ার করে ডিভিডেন্ড, হ্যাঁ? তো যদি তারা আর্নিংস পর্যাপ্ত করতে না পারে বা আশানুরূপ আর্নিংস করতে না পারে, তারা ডিভিডেন্ড কিভাবে দিবে? আবার কোনো ইন্ডাস্ট্রি যদি প্রোডাকশনটা যে লেভেলে করার কথা সেই লেভেলে না করতে পারলে, তার ওভারহেড এক্সপেন্ডিচার তো সেই লেভেলে থেকে যাচ্ছে। তার মানে তার আর্নিংসটা কমে যাচ্ছে। সেগুলোর তো একটা মানে অনেকে অ্যানালিসিস করে সেগুলোর একটা ইমপ্যাক্ট ভবিষ্যতে আসতে পারে। তো সেটারও একটা শঙ্কা। সেই কারণে বলতেছি এইগুলো সব মিলিয়ে আরকি। এবং আরেকটা বিষয় যেটা মনে হচ্ছে যে, এই ধরেন কিছু স্মল ইনভেস্টর আছে, তারা চিন্তা করে যে আমার এখন সেল করলে হয়তো ৳১ বা ৳২ পার শেয়ারে প্রফিট থাকবে। ওকে ফাইন, আমি এখন সেল করে প্রফিটটা নিয়ে নিই। যার কারণে সেল প্রেশার বেড়ে যায়, শেয়ারটা পড়ে যায়। হয়তো আগামী দিন বা ভবিষ্যতে আরও ২ দিন পর বা ৫ দিন পরে তারা আবার হয়তো বাইব্যাক করবে। এরকম দৃষ্টিভঙ্গিতেও কিছু আমার ইনভেস্টররা আছেন। এই সব মিলিয়ে আরকি সব সেগমেন্টের অবস্থানটা এখন আসলে পুরাপুরি যে স্টেবল এটা বলা যায় না। জি, আমি যদি একটা বিষয় একটু জানতে চাই যে আপনি তো একটা সিকিউরিটিজ হাউসের প্রধান হিসেবে আছেন। তো সেই জায়গা থেকে আসলে যেটা দেখছেন আপনার এই হাউজের অবজারভেশনে যদি একটু বলি যে সেখানে বিনিয়োগকারীদের আসলে দৃষ্টিকোণ দিকে অনেকে বলছেন যে লো পেইড শেয়ারের দিকে অনেকের একটা ইন্টারেস্ট আছে বা এদিকেই হচ্ছে একটু নজর আছে। আপনার কি মন্তব্য এটা নিয়ে? আ এটা আমরা যদি সত্যিকার অর্থে ডিএসই টপ 20 ইনডেক্স টপ 20 তে যদি আমরা দেখি, মেক্সিমাম ওই যে আপনি যে কথাটা বলছেন লো ক্যাপের মধ্যে অনেকেরই ইন্টারেস্ট আছে। হয় সেগুলা পারফর্মিং স্টক হইতে পারে, নন পারফর্মিং স্টকও হইতে পারে। বাট ওগুলার প্রতি একটা ইন্টারেস্ট আছে। এটা ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে। ইভেন ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি, যখন মার্কেটটা প্রপারলি বিহেভ না করে, অর্থাৎ স্টেবল হইতে মার্কেট না আগায়, তখন এই নন পারফর্মিং স্টক বা স্মল ক্যাপ ওই সমস্ত শেয়ারের প্রতি আকর্ষণটা বেড়ে যায়। কিন্তু এই যে পারফর্মিং শেয়ারের দিকে সেটা লো পেইড হোক, পারফর্মিং শেয়ারের দিকে বিনিয়োগকারীদের একটা আকর্ষণ সেটা না হয় ঠিক আছে, কিন্তু নন পারফর্মিং শেয়ারের দিকে কেন ঝোঁক? মানে সেটা কি আসলে ঝুঁকি তৈরি করবে না এই বাজারের জন্য বা বিনিয়োগকারীদের জন্য? লং পারফর্মিং মানে স্টক যেগুলো, এগুলোর কথা বলতেছেন? ওকে, লং পারফর্মিং নাকি নন পারফর্মিং? না, নন পারফর্মিং স্টকের প্রতি ঝোঁকটা যেটা, জি। এটা তার জন্য অবশ্যই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপনি যেটা বলছেন এটা সত্য। এখন আমরা দেখতেছি যে বিনিয়োগকারীদের যে একটা টেনডেন্সি, সেটা হলো টপ 20 তে দেখা গেল যে ওই শেয়ারগুলাই প্রতিনিয়ত আসতেছে, যেগুলো নন পারফর্মিং শেয়ার বা ইভেন আমরা বলতে পারি জেড ক্যাটাগরি শেয়ার। হয়তো একটা রিউমার দিচ্ছে যে এইটা হয়তো জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে শিফট হবে, এটার উৎপাদন আসবে বা ভালো কিছু আসবে। সেই ইনফরমেশন দিয়ে হয়তো কিছু শেয়ার আসতেছে। দেখা যাচ্ছে যে ওই শেয়ারটাই প্রতিদিনে বাড়তেছে। তো এখন চিন্তা করে কিছু বিনিয়োগকারী চিন্তা করে ওকে ফাইন, আমার টোটাল ফান্ডের একটা অংশ যদি আমি ওইখানে ইনভেস্টমেন্ট করি বা ওইখানে ওই শেয়ারগুলো কিনি, তাহলে আমি T+3 বা 4 এ আমি যদি একটা বেনিফিট পাই, মন্দ কি? আমি সেখান থেকে একটা ইনকাম নিয়ে নিলাম। ইনকাম নিয়ে যখন মার্কেটটা আবার স্টেবল হবে, তখন আমি লং টার্ম বা ফান্ডামেন্টাল বেস শেয়ারে শিফট করব। এরকম টেনডেন্সি অনেক বিনিয়োগকারীর মধ্যে আছে। জি, তাহলে আমরা আমরা কোনটা বলতে পারি যে আসলে এই বাজারের জন্য ভালো ভালো সিদ্ধান্ত বলেন, ভালো ভালো পদক্ষেপ বলেন, সেটা বেশি দরকার? যেহেতু হচ্ছে বিনিয়োগকারীদের একটা সংখ্যক কিন্তু তারা নন পারফর্মিং শেয়ারের দিকে তাদের আকর্ষণ বেশি। তাহলে আমরা আসলে কোনটার উপর ডিপেন্ড করব? তাহলে এই বাজারের জন্য আসলে ভালো পদক্ষেপ নিয়ে লাভ কি যদি তারা হচ্ছে এরকম শেয়ারের দিকেই ঝুঁকে? না, কথাটা যেটা বলছেন এটা পুরোপুরি সত্য না। বিষয়টা হলো কি? বিষয়টা হলো অবশ্যই পলিসি সাপোর্ট, একটা হলো স্ট্রাকচার, একটা বিল্ডিং এর মনে করেন একটা স্ট্রাকচার।
স্ট্রাকচারটা যদি ভালো না থাকে বিল্ডিংটা কিন্তু টিকবে না। এই যে পলিসি সাপোর্ট যেগুলো, এটা হলো ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার, এটা লং টার্ম, এটা পলিসি সাপোর্ট থাকবে। এখন এই মাঝে মধ্যে ধরেন দুই একটা হয়তো নন পারফর্মিং স্টকে, তাই বলি যে সবাই যাচ্ছে না, কিন্তু কিছু কিছু হয়তো বিনিয়োগকারী নন পারফর্মিং স্টকে যাচ্ছে। আবার যখন এখান থেকে হয়তো কিছু তারা ক্যাপিটাল গেইন করলো, গেইন করে আবার তারা পারফর্মিং স্টকে শিফট করে ফেলতেছে। আর যারা ইনস্টিটিউশন যেটা বলতেছেন, লার্জ ভলিউমের ইনস্টিটিউশনগুলো সাধারণত নন পারফর্মিং স্টকে তাদের কোনো ইনভলভমেন্ট থাকে না। তাদের ইনভেস্টমেন্ট থাকে লং টার্ম, এবং যাদের ডিভিডেন্ড ইল্ড ভালো, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, সে সমস্ত শেয়ারে তাদের ইনভেস্টমেন্টটা থাকে। তাদের রেজিলিয়েন্স ক্যাপাসিটিটা ভালো, তারা অ্যাবজর্বিং ক্যাপাসিটি তাদের ভালো, তারা অনেক দিন পর্যন্ত প্রয়োজন ইচ্ছা করলে 1 বছর 2 বছর ফান্ডটা ওইখানে ইনভেস্টমেন্ট করে রাখতে পারে। কিন্তু একজন স্মল ইনভেস্টর বা ছোট বিনিয়োগকারী, তার তো ওইরকম লেভেলে মানে ইনভেস্ট ফান্ড ব্লক করে রাখার মতো অবস্থা থাকে না। তখন সে কিছু জাস্ট ওই সমস্ত শেয়ারে কিছু বিনিয়োগ করে, তাও পুরোটা করে না, হয়তো একটা পার্ট তারা করে, আরেকটা পার্ট তারা ঠিকই ফান্ডামেন্টাল যেগুলা মানে মার্কেট যতই খারাপ হোক ওরকম মুভমেন্টের মানে শেয়ার, ওই শেয়ারটা ওরকম পড়ে না। তো ওই সমস্ত শেয়ারে তাদের কিছু ইনভেস্টমেন্ট থাকে, আর কিছু ইনভেস্টমেন্ট এইরকম নন পারফর্মিংয়ে থাকে, যেখানে শর্ট টার্ম তারা একটা গেইন নেওয়ার জন্য। এটা মার্কেটে ইতিপূর্ব হয়েছে, মার্কেটে হচ্ছে, এটা পার্ট অফ মার্কেট। তবে মেজরিটি যেটা সেটা থাকবে ফান্ডামেন্টাল বেস এবং পলিসি সাপোর্ট বেস। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ আহসানুল্লাহর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।